ছোটখাটো ভুলের সাজায় মালয়েশিয়ার কারাগারে হাজার হাজার বাংলাদেশি। মিলছে না আইনি সহায়তা, প্রধান উপদেষ্টার সফরের সমাধান হওয়ার আশা। ব্যাংকিং খাতে বিতরণকৃত ঋণের ৮৬% যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। IBM এর প্রতিবেদন, ক্ষুদ্র ঋণ বাড়ানোর পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের। লক্ষ্মীপুরে মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ জেলেরা। আর্থিক সংকটে ১ লাখ মৎস্যজীবী, বিকল্প কর্মসংস্থান উদ্বুদ্ধ করছে মৎস্য বিভাগ। আমন্ত্রণ ব্যবসা, বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পুবালি ব্যাংক PLC বিজনেস টাইমে। সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। আইনি জটিলতায় বছরের পর বছর মালয়েশিয়ার বিভিন্ন কারাগারে আটকে আছে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক। কেউ অবৈধভাবে গিয়েছে, কারো আবার ভিসার মেয়াদ শেষ। কারণেই ওয়ার্ক পারমিট, সহজে আইনজীবী নিয়োগ করতে না পারা, ভাষা জটিলতা আর দূতাবাসের সহায়তা না পাওয়া সহ আরও নানা কারণে জেল খাটতে হচ্ছে তাদের। আছে মাদক ও জঙ্গি সম্পৃক্ততার অভিযোগও। বিশ্লেষকরা বলছেন, কারাগারে থাকা বন্দীদের মুক্তি নিশ্চিত সহ সম্ভাবনাময় এই বাজার ধরে রাখতে উদ্যোগ নিতে হবে সরকারকে। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর সংকট সমাধানে অগ্রগতি হবে বলে আশা তাদের। হোসাইন শাহাদাতের প্রতিবেদন। মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে বহু বছর ধরে অবদান রেখে আসছে বাংলাদেশি শ্রমিকরা। বর্তমানে দেশটিতে বৈধভাবে কাজ করে প্রায় ৯ লাখ বাংলাদেশি। এর বাইরে অনেকে আছেন অবৈধভাবে, যার সুনির্দিষ্ট হিসেব জানা নেই দুই দেশের কারোরই। কয়েক বছর আগে অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করে মালয়েশিয়া সরকার। সম্প্রতি অভিযানে আটক করা হয় প্রায় ৫২,০০০ অবৈধ অভিবাসীকে, যার মধ্যে রয়েছে অসংখ্য বাংলাদেশি। প্রবাসীরা বলছেন, অবৈধ অভিবাসীদের আটকের পরই তাদের জীবনে নেমে আসে দুর্বিষহ যন্ত্রণা। এই অপরাধের জন্য কিন্তু মালয়েশিয়ার আইনে তাকে নিবৃত্ত রাখার বা রপ্তান মারার কথা না, কিংবা হাতে শেকল পরানোর কথা না। কিন্তু আমরা দেখি যে বাংলাদেশিদেরকে এয়ারপোর্টে গরু ছাগলের মতো হাতে শেকল পরিয়ে ডিপোর্টেশন সেন্টার থেকে পাঠানো বলেন, কিংবা তাদেরকে যে রপ্তান মারে, এগুলো সবই আমরা বাংলাদেশিদের প্রতি দেখে আসলে। কিন্তু কেন এত বাংলাদেশি শ্রমিক আটক হচ্ছেন মালয়েশিয়ায়? সংশ্লিষ্টরা বলছেন, আটককৃতদের বড় অংশই মূলত অবৈধভাবে দেশটিতে পাড়ি জমিয়েছেন। কারো ভিসার মেয়াদ শেষ হলেও নবায়ন করতে পারছেন না, কারো বা নেই ওয়ার্ক পারমিট। তবে সাম্প্রতিক সময়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে জঙ্গি অভিযোগে গ্রেফতার। এইটার কারণে মালয়েশিয়ান অথরিটি তারা আরও খুব কেয়ারফুল হয়ে গেছে এবং তারা এয়ারপোর্ট থেকে অনেক বাংলাদেশিদেরকে তারা ফেরত পাঠাচ্ছে এবং বৈধ কাগজ থাকা সত্ত্বেও শুধু সন্দেহবশত কারণে। বাংলাদেশ এম্বাসিতে পাসপোর্ট জমা দেয়, সেই পাসপোর্টটা তারা সময় মতো পায় না। আর সেই পাসপোর্টটা সময় মতো না পাওয়ার কারণে তারা অনেক সময় ওভাররেস্ট থাকাকালীন যখন অ্যারেস্ট হয়, এই পরিমাণটাই আসলে বেশি। কারাগারে আটক শ্রমিকদের বাংলাদেশি পরিচয় নিশ্চিতে দূতাবাসের সহায়তার প্রয়োজন হয় সবচেয়ে বেশি, কিন্তু সেখানে অসহায় পাসপোর্টবিহীন এসব শ্রমিকরা। জনবল সংকটে দূতাবাসের সেবা থেকে বঞ্চিত হচ্ছে তারা। আটক শ্রমিকদের তথ্য পেতেই পেরিয়ে যায় কয়েক মাস। আইনি সহায়তা, এমনকি আইনজীবী নিয়োগেও পড়তে হয় ভাষাগত জটিলতায়। লক্ষ লক্ষ প্রবাসীরা বসবাস করছে, তাদের এই ৫০০-৬০০ কিলোমিটার পথ এসে এই কনসুলেট সেবা নেওয়া সম্ভব হয় না। তো আমাদের দীর্ঘদিনের একটা দাবি যে এইসব স্টেটগুলোতে যেন স্থায়ী কনসুলেট স্থাপন করা হয়। হিসেব বলছে ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ১ লাখেরও বেশি বাংলাদেশি জেল খেটে খালি হাতে দেশে ফিরেছেন। এখনো আটক হাজার হাজার প্রবাসী। তবে অনেকেই বিমান ভাড়া জোগাড় করতে না পেরে আটক আছেন জেলে। কারাবাস শেষ হওয়ার পরেও তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হয় বিভিন্ন মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশের ক্যাম্পগুলোতে। এবং এর মূল কারণ হচ্ছে আমাদের দেশের দূতাবাস প্রতিনিয়ত তারা এই খোঁজ খবরগুলো রাখেন। বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনাময় এই শ্রমবাজারটি টিকিয়ে রাখতে উদ্যোগ নিতে হবে সরকারকে। বাড়াতে হবে দূতাবাসের জনবল, নিশ্চিত করতে হবে আইনি সহায়তা। প্রধান উপদেষ্টার সফরে এসব সংকট সমাধানে আলোচনা হবে আশা বিশ্লেষকদের। আমরা কি শুধু মাইগ্রেন্ট ওয়ার্কারদেরকে শুধু রেমিটেন্স পাওয়া দিয়েই কি শুধু মূল্যায়ন করব, নাকি তাদেরকে একটা সার্ভিস ওরিয়েন্টেডের মাধ্যমে যেটা রেমিটেন্সও আনবো, একেবারে তাদের ভালোবাসাটাও আনবো। প্রতি বছর মালয়েশিয়া থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স আসছে বাংলাদেশে। সেই বাজার সম্প্রসারণের সুযোগ আছে আরো। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা।
3 দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7:50 তিনি কুয়ালালামপুরে পৌঁছান। এর আগে বাংলাদেশ সময় দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার এই সফরে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে 5টি সমঝোতা স্মারক ও 3টি এক্সচেঞ্জ অফ নোট সই হবে। অভিবাসন, বিনিয়োগ এবং গভীর সমুদ্রে মাছ ধরায় সহযোগিতা সহ নানা বিষয় আলোচনায় অগ্রাধিকার পাবে। আগামীকাল মঙ্গলবার দেশটির রাজধানী পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন। দেশের ব্যাংকিং খাতে বিতরণকৃত ঋণের 86% যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। সবচেয়ে কম ঋণ পাচ্ছে সিলেট বিভাগ। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি বলছে, বড় শিল্পী গোষ্ঠীকে বেশি ঋণ দেওয়ার ফলে SME খাতের ঋণের প্রবাহ কমেছে। ব্যাংকগুলোকে ক্ষুদ্র ঋণ বিতরণ বাড়ানোর পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে গেল 1.5 দশকে কয়েকটি বৃহৎ শিল্পগোষ্ঠী নামে বেনামে বিপুল অঙ্কের ঋণ নিয়েছে দেশের ব্যাংকিং ব্যবস্থা থেকে। BIBM এর গবেষণা বলছে, গেল বছর ব্যাংকগুলো তাদের মোট ঋণের 72% বেশি দিয়েছে বৃহৎ শিল্পগোষ্ঠীকে। মাত্র 12% ঋণ পেয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। ঋণের 91%ই দেওয়া হয়েছে শহরের গ্রাহকদের। এতে বেড়েছে বৈষম্য। More than 86% লোন ঢাকা চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ। এগুলোতে আরো অন্যান্য জায়গাতেও পৌঁছে দিতে হবে। আমাদের সারা বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে বা বিভাগ আছে, সব জায়গাতেই আমাদের ক্রেডিটগুলো সঠিকভাবে পৌঁছে দিতে হবে। আর ঋণ নেওয়ার পর অনেকেই সময়মতো পরিশোধ না করায় খেলাপি বাড়ছে প্রতি প্রান্তিকে। হিসেব বলছে, জুন মাস শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 5,30,000 কোটিতে। ব্যাংকাররা বলছেন, সুশাসনের ঘাটতির কারণে বেড়েছে ঋণ খেলাপি। সময় এসেছে ইচ্ছাকৃত ও প্রকৃত খেলাপি আলাদা করার। সেই সাথে রাজনৈতিক বিবেচনায় ঋণ বিতরণ বন্ধ করা ও ইচ্ছাকৃত খেলাপিদের শাস্তি নিশ্চিত করার তাগিদ দেন তারা। জায়গায় টাকা দিতে চায় মোস্ট লাইকড সেক্টর, যেমন ট্রেড এন্ড কমার্স আছে, তারা 79.41% ব্যাংকার বলেছে এখানে তারা খুব লাইক করে তো টাকা দিতে, RMG কে টাকা দিতে। আবার ট্রান্সপোর্টকে টাকা দিতে তারা পছন্দ করে না। খুবই স্মল অ্যামাউন্ট আমরা রিয়েল এস্টেট লিকুইডেট করে আমরা রিকভার করতে পারি। তাহলে ব্যাংকগুলো যে 40% বলছে রিকভার করছে আপনার রিয়েল এস্টেট লিকুইডেট করে, তার রাইট অফ লোন, আই ডোন্ট বিলিভ দিস। আমার অভিজ্ঞতা তা বলে না। ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণ বিতরণ জোর না দিলে ব্যাংকিং খাত টেকসই ও আমানতকারীদের আস্থা ফিরবে না বলেও জানান বিশ্লেষকরা। তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম। মিনা ফিরদৌস, নিউজ 24, ঢাকা। ভরা মৌসুমেও লক্ষ্মীপুরের মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। ফলে অধিকাংশ জেলে ফিরছেন খালি হাতে। এতে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন জেলার প্রায় 1 লাখ মৎস্যজীবী। এদিকে বিকল্প কর্মসংস্থানে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় মৎস্য বিভাগ। সাইদুল ইসলাম পাবেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইলিশ ধরতে দল বেঁধে নৌকা নিয়ে নদীতে ছুটছেন কেউ, আবার কেউ বা মাছ ধরে ফিরছেন ঘাটে। মেঘনা নদীতে রাত দিন এমনই ব্যস্ততায় থাকেন রামগতি, কমলনগর সদর ও রায়পুরের অর্ধলক্ষাধিক জেলে। কিন্তু বিধিবাম ঘন্টার পর ঘন্টা নদীতে জাল ফেলে বর্তমানে তাদের অনেকেই ফিরছেন শূন্য হাতে। মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, অনেকেরই উঠছে না খরচ, পড়েছেন অর্থ সংকটে। এদিকে আড়তদার মৎস্যজীবীরা জানান, ধার দেনা বা ব্যাংক লোন নিয়ে লাখ লাখ টাকা পুঁজি খাটে এখন তারা লোকসানে। নদীতে একটু মাছ কম, দুইটা একালি আটকি মাছ আর দুইটা বড় মাছ হয়েছি। এই 30-35 হাজার টাকা খরচ গেছে, 22,000 টাকার মাছ বেশি। 6 দিন আসলে আমরা মানুষ 6 জন, 7 দিন নদী ছিলাম। আমাদের মানে বাজার খরচ যেটা আমরা খাইবার জন্য নিছি, বাজার খরচটা আমাদের ওটা নেই। এখান থেকে 20-30 হাজার, 50 হাজার, 1 লাখ টাকার বাজার লই যা 20-25 হাজার টাকার মাছ বলতেই নাই। আগের বছর আমাদের এখানে নর্মালি 210 গাড়ি মাছ গেছে। এখন বর্তমানে এক গাড়ি মাছ আমরা লোড করতে মানে আমাদের কষ্ট হয়। প্রাকৃতিক প্রভাব ও জলবায়ু পরিবর্তনে মাছ কম পাওয়া যাচ্ছে বলছে মৎস্য বিভাগ। জেলেদের বিকল্প কর্মসংস্থান তৈরিতে কাজ চলছে বলে জানান মৎস্য কর্মকর্তা। ইতিমধ্যে কিন্তু নদীতে পানি একটু বেড়েছে, তো পানি বাড়লে কিন্তু দুর্যোগের প্রভাবটা অনেকটা কম থাকে।
সেই জন্য আমরা আশা করতে পারি যে আসলে আমাদের আগস্ট সেপ্টেম্বরে মাছটা পরিমাণটা মানে ইনশাল্লাহ বাড়বে এবং জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাবে। প্রায় লাখো মৎস্যজীবীর হতাশা ও অর্থনৈতিক মুক্তিতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ডিএসইতে দুটি সূচকের মান কমেছে। প্রধান মূল্য সূচক ডিএসই এক্স 6 পয়েন্ট কমে অবস্থান নেয় 5,344 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেন 150 কোটি টাকা কমেছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 121টির, কমেছে 201টির এবং অপরিবর্তিত রয়েছে 83টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই 10 পয়েন্ট কমেছে। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ওয়ান ব্যাংকের মধ্যে একটি সমঝোতার স্মারক সই হয়েছে। সোমবার রাজধানীর নয়াপল্টনে হাবের প্রধান কার্যালয়ে এই সমঝোতার স্বাক্ষর অনুষ্ঠিত হয়। সমঝোতার স্মারক স্বাক্ষর করেন ওয়ান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের পক্ষে সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।